প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন পরে আমরা পরিসংখ্যান ক্লাস আবার শুরু করলাম। আজকে আমরা পরিসংখ্যানে আ যে তথ্য সংগ্রহ এবং তথ্য উপস্থাপন অধ্যায়ে আছি। অধ্যায়ের নাম যেখানে যাই হবে হোক, বহুভুজ অঙ্কন সবাই আছে। এই বহুভুজ অঙ্কনটা আমরা করব। খুবই সহজ। বরাবরের মতো আমি বলব সহজ আসলেই। দেখে তোমরা কতটুকু ধারণ করতে পারো। বহুভুজ। আহ আমি বহুভুজের সংখ্যাটা একটু লিখে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো। স্যার বহুপুস তো আমাদের করানো হইছে। না, আমি অনলাইনে বহুভুজ? জি স্যার, আপনার ফেসবুক পেজের মধ্যে এই ক্লাসগুলো দেওয়া আছে। ওগুলো আগের ক্লাস হয়তো। তাই? ও আচ্ছা ঠিক। আগের ক্লাস। তুমি কোন পেজে দেখেছো আমাকে একটু বলো তো? স্যার আপনার ইফতিখারুল ইসলাম এই পেজটাতে আচ্ছা। দেখছিল মনে হয়। তুমি বুদ্ধিমতী। তোমার নাম কি বলো? স্যার রূপান্তি। চালাক আছো। এই চালাক যদি সবাই হতো, অনেক পর আগায় যেত। হ্যাঁ। হ্যাঁ, আমি বলে রাখি আমার এই ক্লাসগুলো সবগুলো পেজে আগে আছে। তোমরা করো না বিধায় আমাকে এগুলো আবার করাতে হচ্ছে। গণসংখ্যা বহুভুজ। সংখ্যাটা একটু লিখি। সংখ্যা পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। তারপর আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? কোনো গণসংখ্যা নিবেশনের শ্রেণীর মধ্যবিন্দুগুলো বিপরীতে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর গণসংখ্যা ছক কাগজে, ছক কাগজ বলতে এখানে আমি গ্রাফ কাগজকে বোঝাচ্ছি, বসিয়ে প্রাপ্ত বিন্দুগুলো স্কেল দ্বারা পর্যায়ক্রমে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে গণসংখ্যার বহুভুজ বলে। গণসংখ্যা বহুভুজ দুই ভাবে অঙ্কন করা যায়। ইহা দুই ভাবে অঙ্কন করা যায়। এক, শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে মধ্যবিন্দুর সাহায্যে। ২, আয়তলেখের সাহায্যে।
তাহলে আমরা গণসংখ্যার বহুভুজ কাকে বলে সেটা একটু লিখলাম। কি লিখলাম? কোন গণসংখ্যা নিবেশনে শ্রেণীর মধ্যবিন্দুগুলো বিপরীতে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর গণসংখ্যা চক কাগজে মানে গ্রাফ কাগজে বসিয়ে যেই বিন্দুগুলো পাওয়া যাবে সেগুলো স্কেল দ্বারা, এই শব্দটা গুরুত্বপূর্ণ, স্কেল দ্বারা পর্যায়ক্রমে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। এই গণসংখ্যা বহুভুজ দুই ভাবে অঙ্কন করা যায়। একটা শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে, ২ নাম্বার হচ্ছে আয়তলেখের সাহায্যে। আমরা এই ২ ভাবে গণসংখ্যা বহুভুজ আঁকতে পারবো। ওকে? সো তবে এইখানে একটা আমি নোট লিখে দিচ্ছি। শিক্ষার্থীরা তুমি একটু খেয়াল করো। আমি যা লিখতেছি। নোট। অন্তর্ভুক্ত পদ্ধতি নিশ্চয়ই তোমাদের মনে আছে। নিবেশনের ক্ষেত্রে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। এগুলো আমরা পূর্বে এই কথাগুলো বারবার আমি বলে রেখেছিলাম। অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। নির্ণয় করতে হবে। ওকে। ওকে ফাইন। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। প্রশ্ন। ইতিপূর্বে কি আমরা প্রশ্নের কোনো নাম্বার দিয়েছিলাম? যদি না দিয়ে থাকি সমস্যা নাই। শ্রেণী। যথারীতি তোমরা পূর্বে নেয়া ঘর বানিয়ে ফেলতে পারো। শ্রেণী গণসংখ্যা। প্রথম শ্রেণী হচ্ছে ১০ থেকে ২০, ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০। এই যে আমি লিখছি এটা কোন পদ্ধতিতে একটু বলো তো? ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০। বহির্ভূত পদ্ধতি স্যার। ভেরি গুড, বহির্ভূত পদ্ধতি। এখানে কি শ্রেণীসীমা বের করার প্রয়োজন আছে এই পদ্ধতিতে? এইখানে কি শ্রেণীসীমা বের করতে হবে? আমরা শ্রেণীসীমা কোন পদ্ধতিতে বের করি কেউ বলতে পারবে না? কারণ এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। হ্যাঁ, এইখানে কি শ্রেণীসীমানা বের করতে হবে? জি স্যার, বের করতে হবে। না, প্রকৃত বহির্ভূত প্রকৃত পদ্ধতি শ্রেণীর সীমা। এইখানে করতে হবে না। দেখো, ও স্যার, এখানে করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। অন্তর্ভুক্ত পদ্ধতিতেই প্রকৃত শ্রেণীসীমাটা লাগে, বহির্ভূত পদ্ধতিতে লাগে না। এইখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। দেখো, আমি অলরেডি লিখেছি গণসংখ্যা বহুভুজকে কয়ভাবে অঙ্কন করা যায়? শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে, আয়তলেখের সাহায্যে। আগে আমরা শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যটা দেখে নেই, হ্যাঁ? কিভাবে শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি। ওকে?
আমরা প্রথম এই যে দুটো পদ্ধতি আছে, প্রথম পদ্ধতিটাই আগে করে দেখি। আমাদের প্রথম পদ্ধতির নাম কি বলো তো কেউ একজন? শ্রেণী মধ্যবিন্দুর শ্রেণী সাহায্যে। মধ্যবিন্দু। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই আমাদের শ্রেণী মধ্যবিন্দু লাগবে। তো তোমরা নিশ্চয়ই শ্রেণী মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা ইতিপূর্বে আমাদের বিভিন্ন ক্লাসে করেছি, তাই না? শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা f, এটা আমাদের দেয়া আছে। তো পরবর্তী ঘরটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। ব্যাস হয়ে গেল। ওকে, আমরা ঘরটাকে তাহলে একটু আলাদা করে দেই। আমাদের গণসংখ্যা, প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5, তারপর 2, 7, 6, 5। ওকে, 5, 2, 7, 6, 5। দেখি প্রথম শ্রেণী, আমাদের এই যে শ্রেণী 10 থেকে 20 এর মধ্যবিন্দু কত? দোনটা যোগ করে যদি এ ভাগ করলে 15। কিভাবে বের করেছি? দোনটা যোগ করো, 10 আর 20 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। শ্রেণী মধ্যবিন্দুকে x এটা দিয়ে প্রকাশ করা হয়। পরের শ্রেণীর মধ্যবিন্দু কত? দোনটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25, 25। এরপরটা হবে 35, 35, 45। ভেরি গুড, এরপর এটা 45, ভেরি গুড। 55। 55। আমরা মধ্যবিন্দু বের করে ফেললাম। এখন আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। গ্রাফ কাগজে আমরা কিভাবে অঙ্কন করব সেটা একটু দেখবো এবার। বহুভুজ কিভাবে আমরা অঙ্কন করব। তোমরা নিশ্চয়ই গ্রাফ কাগজটা দেখতে পাচ্ছ, তাই না? এই হচ্ছে আমাদের গ্রাফ। তো আচ্ছা বহুভুজ স্যার, অঙ্কন, এরকম এক্সাম আসলে এক্সামে কি আমাদেরকে গ্রাফ পেপারটা দেওয়া হবে স্যার? হ্যাঁ, তোমাদেরকে পরীক্ষার হলে অবশ্যই গ্রাফ পেপার দেয়া হবে। তারপরও তোমরা যে নিজেরা গ্রাফ লাগবে। সতর্কতার জন্য একটা গ্রাফ নিয়ে যেতে পারো। যে গ্রাফটা নিয়ে যাবে সেটা অবশ্যই, যদি ওটা ব্যবহার করতে হয়, যেই স্যার জি পরীক্ষার স্যার। হলে ইনভিজিলেটরের দায়িত্বে থাকবেন, ওনাদের থেকে সিগনেচার করে নিবা যে এই গ্রাফটা তুমি এনেছো, এটা নিরাপদ। দেখো শিক্ষার্থীরা, আমরা ওই গণসংখ্যা গ্রাফটাতে বহুভুজ, সিগনেচার দিবে স্যার না? হ্যাঁ অবশ্যই গ্রাফের সিগনেচার লাগবে, খাতার মতোই। আমরা গণসংখ্যার যে বহুভুজ অঙ্কন করতে যাচ্ছি, আমরা মধ্যবিন্দুর সাহায্যে অঙ্কন করতে যাচ্ছি। আমরা গ্রাফ কাগজের ভূমি অক্ষ, লম্ব অক্ষ চিহ্নিত করতেছি। ভূমি অক্ষ, এটা হচ্ছে আমাদের গ্রাফ কাগজের লম্ব অক্ষ। আমরা এই বিষয়গুলো আগে বহুবার কমপ্লিট করেছি। এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম, ভূমি অক্ষ, লম্ব অক্ষ। তো ভালো করে খেয়াল করো, এই গ্রাফ কাগজে আমরা ভূমি অক্ষের শ্রেণী দেখাবো, শ্রেণী। লম্ব অক্ষে দেখাবো গণসংখ্যা, সরি মধ্যবিন্দু দেখাবো। আমরা গ্রাফ কাগজে ভূমি অক্ষে দেখাবো, বলতে কি দেখাবো ভূমি অক্ষে? আমি একটু উল্টো বলে ফেলেছি। আমরা মধ্যবিন্দুর সাহায্যে বহুভুজ অঙ্কন করতেছি। গ্রাফ কাগজে এই মধ্যবিন্দুগুলো আমরা ভূমি অক্ষে দেখাবো, লম্ব অক্ষে গণসংখ্যা দেখাবো। তাই আমি গণসংখ্যাকে এফ দিয়ে যেহেতু আমরা চিহ্নিত করেছি, এফটা এইখানে প্রকাশ করলাম। এফ গণসংখ্যা, ভূমি অক্ষে মধ্যবিন্দু এক্স, মানে মধ্যবিন্দু।
উল্লেখ করে দিলাম আর কি। হ্যাঁ, তো আমার প্রথম মধ্যবিন্দু হচ্ছে শিক্ষার্থীরা খেয়াল করো 15, পরেরটা 25, পরেরটা 35, 45, 55, প্রত্যেকটা ডিফারেন্স কত দেখো 10 10 সমশ্রেণী। ওকে, এটা হচ্ছে আমার 0। এখানে 10টা গো, এখানে 10টা গো, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। তার মানে এখানে ছোট ছোট 10টা ঘর আছে প্রত্যেকটাই, ছোট ছোট 10টা ঘর। যেহেতু আমার গ্রাফটা ছোট, খুবই ছোট, তো আমি এখানে প্রতি যে 10টা ঘর আছে প্রতি একটা ঘরকে আমি 1 করে ধরবো। দেখো এটা 5 না, তাহলে 5, এটা হচ্ছে 15, দেখো তো, না আমার প্রথম মধ্যবিন্দু হচ্ছে 15, বুঝে নাও ভালো করে। এটা 10, এই জায়গায় হবে 15, তাই তো? কিভাবে সেট করবা? তোমাদের কনফিউশনের জায়গাটা আমি বারবার একটু রিপিট করতেছি, আমি ঘরটা বড় করে দিচ্ছি গ্রাফটা। এই যে আমার এখানে 10টা ঘর, প্রতিটাতে 10টা ঘর। তোমাদের অনেক গ্রাফে 5টা ঘর থাকে, কোনো অসুবিধা নাই। তো আমি প্রতি এক ঘরকে 1 বিবেচনা করতে যাচ্ছি। প্রতি এক ঘরকে 1 বিবেচনা করলে আমার প্রথম মধ্যবিন্দু হচ্ছে 15, পরেরটা 25, পরেরটা 35, পরেরটা 45, 55, এর পরেরটা কত হবে? অবশ্যই 65। 15 এর আগের মধ্যবিন্দুটা কত আমাকে কেউ একজন বলো তো? 15 এর আগের মধ্যবিন্দুটা কত হবে? 5 5, ভেরি গুড, 5 হবে। 5 এর সাথে 15 পার্থক্য 10, 10। গণের সংখ্যার বহুভুজ আঁকতে গেলে যে মধ্যবিন্দুটা আমরা বের করব তার আগের মধ্যবিন্দুটা আমাদের লাগবে, এবং সর্বশেষ শ্রেণীর মধ্যবিন্দু পরের মধ্যবিন্দুটা আমার লাগবে। তার মানে এই 15 আগে যে একটা মধ্যবিন্দু 5 আছে সেটা আমাকে বসাতে হবে। সেটা আমি এখন বসাতে যাচ্ছি। এটা হচ্ছে 5, এরপর হচ্ছে আমার 15, এটা হচ্ছে 10, এটা 15। দেখি আমার জায়গা আছে কিনা, গিয়ে দেখি। এরপর হচ্ছে এটা 20, এটা 25, জায়গা হবে? দেখা যাক। হবে। আচ্ছা, হলে তো ভালো। 25, কোন বিন্দুটা? এই বিন্দুটা। এরপর হচ্ছে এটা 30, এটা 35। এরপর হচ্ছে এটা 40, এটা 45। এরপর হচ্ছে এটা 50, এটা 55। এটা হচ্ছে 65। আমার লাগতেছে কি পর্যন্ত? 55 এর পরে 65, জায়গা হয়ে গেছে। দেখো খুব সুন্দর আমরা শ্রেণী মধ্যবিন্দুটা বের করে ফেলতে পারলাম, গ্রাফ কাগজে বসিয়ে ফেললাম। দেখো এখন প্রত্যেকটা মাঝখানের পার্থক্য হচ্ছে 10, গড় হচ্ছে 10টা। এর মানে গ্রাফ কাগজে ভূমিয়ককে প্রতি ক্ষুদ্র 1 বর্গ ঘর সমান 1 দেওয়া হয়েছে, তাই না? এই কথাটা এই দিকে লিখে দিতে হবে ছোট করে, অথবা গ্রাফ কাগজে এদিকে এক কোনায় লিখতে হবে। আমরা লিখবো, আমরা মধ্যবিন্দু বসিয়ে ফেলেছি। শিক্ষার্থী আমি কিন্তু খুব স্লোলি তোমরা যাতে বুঝো ওইভাবেই বলতেছি। এখন আমরা লম্বককে গণসংখ্যা বসাবো। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 7, সবচেয়ে ছোট হচ্ছে 2। তাহলে গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ 7, আমি এইখানে 10 ঘর সমান 1 ধরতে পারবো। আমার জায়গা আছে 2, 3, 4, 5, 6, 7, যাইতে পারবো। তাহলে আমি সেটাই করব। লম্বককে প্রতি 10 ঘর সমান 1 বিবেচনা করব। 2, লম্বকে আমার অসংখ্য জায়গা আছে বিদায় আমি এই কাজটা করেছি। 5,
6, 7। কি হলো বিষয়টা? ভূমি অক্ষে প্রতি ছোট এক ঘর সমান 1, লম্ব অক্ষে 10 বর্গ ঘর সমান 1 দেওয়া হয়েছে। এখানে 10 সমান 1, প্রতি 10 ঘর সমান 1 ধরেছি। গণসংখ্যা বসানো শেষ। এবার দেখো কিভাবে আমি শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যার মধ্যে সম্পর্ক তৈরি করব। কিভাবে? আমি সংজ্ঞায় বলেছি দেখো। কোন গণসংখ্যা নিবেশনের শ্রেণী মধ্যবিন্দুগুলোর বিপরীতে সংশ্লিষ্ট শ্রেণীগুলোর গণসংখ্যা ছক কাগজে বসিয়ে যে বিন্দুগুলো পাবো সেগুলো স্কেল দ্বারা পর্যায়ক্রমে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলা হয়। এই সংজ্ঞাটা আমি ফলো করতেছি এখন। আমরা শ্রেণী মধ্যবিন্দু বসালাম, গণসংখ্যা বসালাম। এখন এই শ্রেণী মধ্যবিন্দুর বিপরীতে গণসংখ্যা প্রাপ্ত বিন্দুগুলো আমরা খুঁজে বের করব। মধ্যবিন্দু যখন 15, গণসংখ্যা হচ্ছে 5। তো মধ্যবিন্দু 15 কোথায়? এই যে মধ্যবিন্দু 15। গণসংখ্যা 5 কোথায়? এই যে এইখানে। তাহলে গণসংখ্যা 5 এবং মধ্যবিন্দু 15 সম্পর্কিত বিন্দু হচ্ছে এইটা। এই যে বিন্দুটা পেয়ে গেলাম। খুবই সূক্ষ্মভাবে দেখো। এরপর দেখো গণসংখ্যা মধ্যবিন্দু 25, তার সাথে সম্পর্কিত গণসংখ্যা হচ্ছে 2। 25 এর সাথে 2 যাবে। তাহলে বিন্দু কোনটা? এই যে এই বিন্দুটা। এই বিন্দুটা লাগবে। এই বিন্দুটাকে ফাইন্ড আউট করলাম। আমি তো এভাবে ফোঁটা দিচ্ছি, তোমরা জাস্ট এরকম ফোঁটা দিবা। আমার মতো এরকম বড় ফোঁটা দেওয়ার প্রয়োজন নাই। তোমরা যে গ্রাফ কাগজে পেন্সিল দিয়ে দাগ বসাবো ওখানে ক্লিয়ার বোঝা যাবে। এরপর হচ্ছে আমার মধ্যবিন্দু 35, গণসংখ্যা 7। এই যে 35 এর সাথে 7 একেবারে উপরেরটা, একদম উপরেরটা। এই বিন্দুটা। পেয়ে গেলাম। আবার মিলিয়ে নিচ্ছি, ঠিক থাকবো। তোমরা স্কেল দিয়ে মিলিয়ে নিবা। 45 এর সাথে যাবে 6। এগুলো খুবই সহজ আসলে, বাচ্চাদের খেলার মতো। 45 না? 45 এর সাথে যাবে 6। এই বিন্দুটা। লাস্ট 1 55। 55 এর সাথে যাবে 5। 5 কোথায় গেল? এই যে এটা। 55 হচ্ছে এটা। এই বিন্দুটা। পেয়ে গেলাম। এবার আমরা এগুলো ধারাবাহিকভাবে যোগ করব। আমাদের সংজ্ঞায় যোগ করার কথা বলা আছে। স্কেল দিয়ে যোগ করতে বলা হয়েছে, তাই না? তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে যোগ করবা। আমার স্কেলের প্রয়োজন নাই, আমি সরাসরি টান দিলে স্কেলের মতো হয়ে যাবে। দেখ আমি যোগ করতেছি, এক টানে যোগ করলাম, স্কেল দিয়ে যোগ হয়ে গেছে। এরপরে দেখো যোগ করলাম, এরপর দেখো যোগ করলাম, এরপর দেখো এটা কাকতালীয় ভাবে সরল রেখা হয়ে গেছে। যেটা সরল রেখা না হওয়ার জন্য আমি একটা চালাকি করি। আমার লাস্ট গণসংখ্যাটা 5 ছিল না, এটাকে আমি একটু কমাই দিচ্ছি, বুঝে নাও, যাতে তোমাদের জন্য কমাই। এটাকে আমি 3 বানিয়ে দিচ্ছি, 3। আমি প্রশ্নটাও এদিকে চেঞ্জ করে দিচ্ছি, 3 করে দিলাম। তাহলে আমার গণসংখ্যা যদি 3 হয়, আমার এই বিন্দুটা তো হবে না, 3টাতে দিতে হবে। 3 কোথায়? এই যে এখানে। 55 এর সাথে আমার কত যাবে? 3। এটা এই বিন্দুটা কেন দিলাম এটা এক্ষুনি বুঝবা। আগেরটাও ঠিক ছিল, ভুল ছিল না, কিন্তু স্কেল দিয়ে যোগ করতে গিয়ে যাতে একটু বাঁকা হয়, ভুজ তৈরি হয়, ওই জন্য আমি এই কাজটা করেছি। এই জন্য আমি এটা একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি। ব্যাস।
দেখো, তাহলে আমরা মধ্যবিন্দুর সাথে প্রাপ্ত গণসংখ্যার বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করে এটা পেলাম। এখন আমাদের কাজ শেষ হয় নাই, চূড়ান্ত ফাইনাল টাচটা এখন নির্ভর করবে। বুঝে নাও, ফাইনাল টাচ সেটা কি? এই প্রথম যে আমরা একটা মধ্যবিন্দু বের করে রেখেছিলাম, যেটা আমাদের প্রশ্নে ছিল না অ্যাডভান্স, সেটা এটার সাথে যোগ করব এবং লাস্ট সাথে আবার যোগ হ্যাঁ 65-র সাথে এটা যোগ করে দেব। কেন যোগ করবো সেটা আমি ব্যাখ্যায় দিচ্ছি, আগে যোগটা করে দেই। তাও স্কেল দিয়ে যোগ করতে হবে, প্রতিটা কাজ এইখানে স্কেল দিয়ে করতে হবে, কারণ আমরা গণসংখ্যা বহুভুজ আঁকতেছি। এই যে স্কেল দিয়ে যোগ করে এটা সরল রেখা হয়েছে, এটা সরল রেখা হবে এমন কোনো কথা না, এটা বাঁকা রেখাও হইতে পারে, এরকমও হইতে পারে, কোনো অসুবিধা নেই। বাঁকা হওয়াটাই বক্র হওয়াটাই এখানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা ভুজ আঁকতেছি। ভুজ কিরকম ভুজ? একটা নয়, বহু ভুজ, অনেকগুলো ভুজ। ভুজ মানে হচ্ছে এই যে দেখো ভুজ তৈরি হয়েছে, এই জন্য এটা বলে বহুভুজ। বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কেন আমি এটা চেঞ্জ করেছিলাম, যাতে এই জায়গায় একটু বাঁকা হয়, ফলে সুন্দর হয়েছে। এখন আরো চূড়ান্ত ভাবে যখন আমরা এই দুইটা বিন্দু যোগ করলাম, এখন আমাদের এই দেখো এটা একটা বহুভুজ হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, এটাই হচ্ছে বহুভুজ। এখন এই বহুভুজ আমরা কিভাবে অঙ্কন করেছি সেটা লিখতে হবে, লিখে বুঝিয়ে দিতে হবে। তবে এই গ্রাফ কাগজে আমরা যা করেছি সেটা লিখে দিতে হবে। গ্রাফ কাগজে আমরা কি করেছি? গ্রাফ কাগজে আমরা ভূমি অক্ষকে প্রতি ক্ষুদ্র 1 বর্গগজ সমান 1 ধরেছি এবং লম্ব অক্ষকে প্রতি ক্ষুদ্র 10 বর্গগজ সমান 1 ধরেছি। এটা গ্রাফ কাগজের এক কোণায় এই জায়গায় সুন্দর করে তোমরা লিখে দিবা। এখন আমরা চিত্রের বর্ণনা দিব। না, হ্যাঁ গ্রাফ স্যার কাগজে আমাদের ওকে, গ্রাফ কাগজে লিখলে স্যার অবশ্যই আমাদের বলো। স্যার আমাদের প্রশ্নের ভিতর তো 65 ওইটা নাই শ্রেণীর ভিতর, আমরা এটা কিভাবে বের করব? ওকে, 65 নাই, আমি এটাই প্রথমে বলেছিলাম। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে 15 এর পূর্বে মধ্যবিন্দু, 55 এর পরে মধ্যবিন্দু লাগবে। কিভাবে বুঝছি সেটা? 15, 25, 35, 45, 55, 65, 75, 85 এভাবেই যাবে, 10-10 ব্যবধান। এইখানে প্রত্যেকটা যত ব্যবধান তত ব্যবধান আমি এদিকে যোগ করে দিব। বুঝতে পারছো? 65 কিভাবে পেয়েছি? ঠিক 15 থেকে 10 বিয়োগ করলে এদিকে 5 পেয়েছি। আমার কথা বুঝছো কিভাবে বের করলাম? জি স্যার। এবং কেন বের করতে হয়েছে? বের না করলে আমি এটা যোগ করতে পারতাম না, আর যোগ না করলে এটা বহুভুজ হতো না। চিন্তা করতে এই দুইটা রেখা না থাকলে কি হবে? তখন আর বহুভুজ হবে না, জাস্ট একটা বক্ররেখা হয়ে গেছে। বহুভুজ হওয়ার জন্য এটা বন্ধ করে দিতে হয়েছে, এই যে বন্ধ করে দিলাম একেবারে। ওকে, আমরা এবার চিত্রের বর্ণনাটা একটু সহজভাবে লিখে ফেলি। চিত্রের বর্ণনা, ভূমি অক্ষকে শ্রেণী মধ্যবিন্দু, লম্ব অক্ষে গণসংখ্যা দেখানো হয়েছে। আমরা তো এটাই দেখিয়েছি, তাই না? এবার জি। ভূমি অক্ষকে ক্ষুদ্র প্রতি 1 বর্গঘর সমান 1, তাই না? এই যে এখানে প্রতি 1 ঘর সমান 1, 10 ঘর সমান 10 এবং লম্ব অক্ষে প্রতি ক্ষুদ্র 10 10 বর্গঘর সমান 1, তাই না? ধরা হয়েছে। তারপর কি করেছি? অতঃপর
অতঃপর প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দুর বিপরীতে যা যা করেছে ওগুলো লিখে দিচ্ছি। মধ্যবিন্দুর বিপরীতে মধ্যবিন্দু অতঃপর প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দুর সাথে সম্পর্ক রেখে গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যাসমূহ উপস্থাপনের মাধ্যমে প্রাপ্ত বিন্দুগুলো স্কেল দ্বারা, শব্দটা আমি মার্ক করে দিচ্ছি, স্কেল দ্বারা যুক্ত করা হলো। যুক্ত করে বক্ররেখা অঙ্কন করা হলো। কোন রেখা? বক্ররেখা অঙ্কন করা হলো। আমরা এতক্ষণ কোন কথাটা বলেছি? এই যে এই বক্ররেখার কথাটা বলেছি। তারপর ফাইনালি যে কাজটা করেছি, ক্লাস শেষ হয়ে গেলে তোমরা একটু লিঙ্কে যুক্ত হবে, আমি নতুন লিঙ্ক দিব। আচ্ছা স্যার, ওইটা যদি এখন 5-এ থাকতো তাইলে? হ্যাঁ বলো। ওইটা যদি 5 থাকতো তাইলে কি হয়তো? আমি বুঝি নাই। 3-এর জায়গায় যেটা 3 করে দিয়েছিল কাকতালীয় ভাবে, ওইটা যদি কোনো 5 থাকতো অসুবিধা নেই, তাহলে কি কোনো হতো? অসুবিধা 5 থাকলে কিছু হইতো না, এই রেখাটা তখন স্ট্রেট সোজা লাইন হয়ে যেত। আমি এটাকে একটু বাঁকা করানোর জন্য এই 5-এর জায়গায় 3 নিয়ে আসছি, তখন সেটা এইখানে এই জায়গায় চলে আসছিল আর কি। কোনো অসুবিধা নেই। এখন আমাদের কোশ্চেনে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা করব। ওটা দিয়েই করবা। হুম। নিবেশন, এখন নিবেশনের প্রথম যা করছি তা লিখে ফেলি। এখন নিবেশনের প্রথম শ্রেণীর পূর্বে এবং শেষ শ্রেণীর পরের মধ্যবিন্দু নির্ণয় করে, ওই যে যেটা করেছি, প্রথম শ্রেণীর পূর্বে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু এটা, তার আগের মধ্যবিন্দু এটা, শেষ শ্রেণীর মধ্যবিন্দু 55, তারপরের মধ্যবিন্দু 65, এই কথাটা লিখলাম। নির্ণয় করে উহাদের পূর্বে প্রাপ্ত বক্ররেখা প্রান্তের সাথে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই যে কাজটা করলাম, যে পূর্বে যে বক্ররেখাটা পেয়েছে তার প্রান্তের সাথে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। অর্থাৎ আমরা যে কাজটা করেছি তার বর্ণনা এখানে দিয়েছি। কিভাবে বর্ণনা দিয়েছি সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। ভূমি অক্ষে শ্রেণী মধ্যবিন্দু, লম্ব অক্ষে গণসংখ্যা দেখানো হয়েছে। ভূমি অক্ষে ক্ষুদ্র প্রতি 1 বর্গগজ সমান 1 এবং লম্ব অক্ষে ক্ষুদ্র প্রতি 10 বর্গগজ সমান 1 দেওয়া হয়েছে। অতঃপর প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দুর সাথে একটু বই বুঝে হেলা হাতা বাড়া। সম্পর্ক রেখে শ্রেণীর গণসংখ্যা সমূহ উপস্থাপনের মাধ্যমে প্রাপ্ত বিন্দুগুলো স্কেল দ্বারা যোগ করে বক্ররেখা অঙ্কন করা হয়েছে, যে বক্ররেখাটা আমরা অঙ্কন করেছি। অতঃপর নিবেশনের প্রথম শ্রেণীর পূর্বে এবং শেষ শ্রেণীর পরের মধ্যবিন্দু নির্ণয় করে উহাদেরকে পূর্বের প্রাপ্ত বক্ররেখার প্রান্তের সাথে যোগ করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে গণসংখ্যা বহুভুজ। আমি প্রথম থেকে আরেকবার বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের আজকে তথ্য উপস্থাপনের 5 নম্বর ক্লাসে বহুভুজ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছি। গণসংখ্যা বহুভুজের সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞার মাধ্যমেই এইখানে যা যা বলেছে আমরা ওইভাবে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করেছিলাম। গণসংখ্যা বহুভুজ দুইভাবে অঙ্কন করা যায়, শ্রেণী মধ্যবিন্দুর সাহায্যে, আয়তলেখের সাহায্যে। আমরা শ্রেণী মধ্যবিন্দুটাই মেনে নিয়েছি বা ওটা করেছি। এখানে একটা আমি নোট দিয়েছি, যদি অন্তর্ভুক্ত পদ্ধতির নিবেশন হতো তাহলে আমাদেরকে শ্রেণী সীমানা বের করতে হতো।
আমাদের যে নিবেশনটা দিয়েছে এটা অন্তর্ভুক্ত পদ্ধতি নয়, এটা বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতি ভেদে আমরা শ্রেণী সীমানা বের করি নাই। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলা হয়েছে, শ্রেণী গণসংখ্যা মধ্যবিন্দু বের করেছি। ভূমি অক্ষে মধ্যবিন্দু দেখিয়েছি, লম্ব অক্ষে গণসংখ্যা দেখিয়েছি। ভূমি অক্ষে প্রতি 1 বর্গ গজ সমান 1, লম্ব অক্ষে প্রতি 10 বর্গ গজ সমান 1 দেখানো হয়েছে। এখানে যে কাজটা করেছি, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু 15, তার আগে একটা মধ্যবিন্দু 5 সেটা বের করেছি। শেষ শ্রেণীর মধ্যবিন্দু 55, তারপরে মধ্যবিন্দু 65 সেটা বের করেছি। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় এটা লাগবে। এরপর আমরা যে মধ্যবিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো স্কেল দিয়ে যুক্ত করেছি। স্কেল স্কেল তারপর এই যে এখানে 5 পেলাম, সেটার সাথে এটা যুক্ত করেছি, এটার সাথে 65 যুক্ত করেছি। এই হচ্ছে আমার গণসংখ্যা বহুভুজ। এইখানে যা যা করেছি আমরা বর্ণনা দিয়েছি। শিক্ষার্থীরা খেয়াল করবা, আমি বারবার এখানে স্কেল শব্দটা উল্লেখ করেছি। স্কেল আমার সংজ্ঞাতেও আমি স্কেল শব্দটা বলেছি। স্কেল শব্দটা বলার কারণ, স্কেল দিয়ে যুক্ত না করলে এই কোণগুলা হবে না, এই কোণগুলা তৈরি হবে না। এই কোণগুলাই হচ্ছে ভুজ। এখানে 1টা 2টো 3টা এরকম একাধিক ভুজ থাকবে বিধায় এটার নাম বহুভুজ। আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু আসল টুইস্টটা হচ্ছে, যদি আমি স্কেল দিয়ে যোগ না করি, তুমি বললে স্যার আমি স্কেল দিয়ে যোগ করব না, আমি হাতে যোগ করব। এই দেখো হাতে যোগ করলে কি হবে, হাতে। ওকে, ফাইনালি এটা আমি এটাও হাতে যোগ করে দেব। যদি এই কাজটা স্কেল দিয়ে যোগ না করে হাতে করা হয়, এইখানে ভুজ সমান এটা ভোঁতা হবে, ভোঁতা টাইপের। এটা এরকম হবে, একটা রেখা হয়ে যাবে, সোজা একটা রেখা, যে রেখাটা বক্ররেখা, তখন এটার নাম হয়ে যাবে গণসংখ্যা রেখা। কি রেখা বললাম? কি রেখা বললাম? গণসংখ্যা রেখা। তোমাদের এই, হ্যাঁ, এই প্রশ্নটা যদি বলা হতো গণসংখ্যা বহুভুজ না বলে রেখা, পুরো প্রক্রিয়াটাই সেম হতো, শুধুমাত্র এটাকে কি দিয়ে যোগ করতে হতো, একেবারে হাতে এক টানে। বাঁকা হবে, কোনো অসুবিধা নেই, এক টানে যোগ করতে হবে। এই জায়গায় এইভাবে কোণ করা যাবে না, এটা এইভাবে ভোঁতা করে দিতে হবে, ভোঁতা, মানে এটা অমসৃণ হবে। স্কেল দিয়ে যোগ করলে এখানে কোণা তৈরি হবে, যখন হাতে যোগ করবা সেটা কোণা হবে না, এইরকম অমসৃণ কোণা ব্যতীত হবে, তখন তার নাম হয়ে যাবে গণসংখ্যা, কি বললাম, রেখা। তাহলে গণসংখ্যা রেখা কি আমাকে আর নতুন করে অঙ্কন করতে হবে? পুরো প্রক্রিয়াটাই সেম, শুধু এইখানে লেখার সময় স্কেল শব্দটা আর আনবে না, বিন্দুগুলো মুক্ত হস্তে যোগ করা হলো, যুক্ত করা হলো, অথবা বিন্দুগুলো যুক্ত করা হলো, এটাই। স্কেল শব্দটা দেওয়া যাবে না আর কি। বুঝাতে পেরেছি আমি? তখন বলবো এটা গণসংখ্যা বহুভুজ নয়, গণসংখ্যা রেখা। রেখা এবং বহুভুজের মূল পার্থক্যটাকে তোমরা এখন বুঝতে পেরেছো? পরীক্ষায় গণসংখ্যা রেখা আসলে এভাবেই লিখবা, গণসংখ্যা বহুভুজ আসলেও এইভাবে লিখবা। এখন গণসংখ্যা বহুভুজ এবং এই রেখার মধ্যে তোমাদের যদি কারো কনফিউশন থাকে আমাকে বলো। তোমাকে বুঝতে পেরেছো আমি যা বলেছি? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন? তাহলে এখন বলো তো, বহুভুজ গণসংখ্যা রেখা আসলে কি করবা? স্কেল না দিয়ে হাত দিয়ে সোজা টেনে হাত দিব দিয়ে যোগ যাতে করবা। কোণাগুলো তৈরি না হয়। হ্যাঁ, অর্থাৎ রেখা মানে কি, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা সরল রেখা, এটা বক্ররেখা। গণসংখ্যা রেখাটা একটা বক্ররেখা হবে, কথা বুঝতে পেরেছো? জি স্যার। এটাও বক্ররেখা, শুধু ভুজটা তৈরি হবে না। যেমন আমি যদি এটাকে গণসংখ্যা রেখা বানাই, এই দেখো আমি হাতে যোগ করতেছি, এক টানে করে ফেলবো। যাক,
দেখি তোমাদের এখন আমরা এই গণের সংখ্যা বহুভুজটা অঙ্কন করলাম মধ্যবিন্দুর সাহায্যে, আয়তলেখের সাহায্যে আমরা অন্য ক্লাসে করব। তোমাদের পরীক্ষায় কোন পদ্ধতিতে গণের সংখ্যা বহুভুজ রাখবে সেটা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। উল্লেখ থাকলে যেটা উল্লেখ করবে সেটা দিয়ে অঙ্কন করবে, আর উল্লেখ না থাকলে তোমার যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারবা। আরো ক্লিয়ার করি, আমি এইখানে সংজ্ঞা লিখেছি তোমাদের বোঝার জন্য, তোমাদেরকে পরীক্ষার সংজ্ঞা লিখতে হবে না, যদি ওরা লিখতে না বলে। লিখতে বলে লিখবা আর কি। তোমাদের মূল প্রশ্ন হচ্ছে এটা, গণের সংখ্যা বহুভুজ অঙ্কন করো, এখান থেকেই শুরু, এখানেই শেষ। তাহলে আমার মনে হয় আমাদের গণসংখ্যার এখানে আমাকে আর নতুন কোনো ক্লাস আর নিতে হবে না। ও হ্যাঁ, গণসংখ্যার একা এই এক প্রক্রিয়াতে অঙ্কন করতে হবে। বুঝতে পেরেছি? গণসংখ্যার একা মধ্যবিন্দুর সাহায্যেই নির্ণয় করতে হবে, আর কোনো অপশন নাই। কিন্তু গণসংখ্যা বহুভুজ দুই ভাবে অঙ্কন করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, আর একটা হচ্ছে আয়তলেখ। আমরা আয়তলেখাটা অন্য একদিন ক্লাসে দেখবো। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি। ইনশাল্লাহ আগামীকালকে আমরা ক্লাস নেব যথারীতি, তোমরা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, ওকে, ভালো থেকো তাহলে সবাই, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।